আজকে আপনার একটা লেখা আমি পড়ছিলাম, সেখানে আপনি লিখেছেন শান্তিদূতের জামানায় শান্তি কেন ফেরারি। ভাবছিলাম যে আপনার কাছে প্রশ্নটি করব। আপনি লিখেছেন, আপনি কি একটু বলবেন দর্শকদের জন্য যে আসলে এইটির কারণ কি আপনার লেখার? লেখার কারণ একেবারেই বোধগম্য, সবার জন্য বোধগম্য, খুব কঠিন ভাষায় নয়, সাবলীল ভাষায়। শান্তির সূচকে আমরা অন্তত 33 সূচক নিচে নেমেছি। তো কেন প্রসঙ্গটা আসলো? আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা বা যিনি আমাদের অভিভাবক, তিনি নোবেল পেয়েছেন শান্তিতে। এটা আমাদের জন্য কিন্তু গর্বের বিষয়। আবার ওনার জন্য আফসোসের বিষয় যে তিনি শান্তির দূত, তিনি শান্তির প্রতীক, নোবেল জয়ী, কিন্তু তার শাসন আমলে যখন তখন বাংলাদেশের শান্তি সূচক অবনতি। এটা তার নিজের জন্য কিন্তু কষ্টের নিশ্চয়ই, আবার আমাদের জন্য আফসোসের, আবার গোটা বিশ্ববাসীর জন্য কিন্তু দেখবার বিষয়। ডক্টর ইউনূস শুধু একজন প্রধান উপদেষ্টা হওয়াতে আলোচিত বা পরিচিত তা কিন্তু নয়, তার জ্যোতি খ্যাতি সারা বিশ্বময়। অন্য ভলিউমের লোক, তিনি ভিন্ন হাইটের মানুষ। তো এরকম একজন ব্যক্তির শাসন আমলে বাংলাদেশ শান্তিতে অবনতি হবে, সূচকের অবনতি ঘটবে, পারদ নিচে নামবে, এটা কালেকটিভলি সবার জন্য দুঃখের বিষয়। একই সাথে প্রশ্ন আসে যে তাহলে কেন? তিনি একটা শব্দ বলতেন, আমাদের রিফাতও যে বলছে যে শব্দ উৎপাদনের সক্ষমতার একটা বিষয় আছে। এই বৈষম্য বিরোধী ছাত্ররাও কিন্তু কিছু শব্দ উচ্চারণ করেছিল, খুব কঠিন শব্দ। যে বৈষম্য শব্দটা, এটাও লিখতে ভুল হয় কারো কারো। সমন্বয়ক, এটা লিখতেও কিন্তু ভুল হয়, খুব জটিল বানানটা। কিন্তু তাদের সুবাদে সমন্বয়ক অভ্যস্ত হয়ে গেছে, সমন্বয়কারী, সমন্বয়ক। আবার ডক্টর ইউনূস যে শব্দটা ইউজ করেছিলেন সেটা অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল, মেটিকুলাস। তো সেটার বাংলা তর্জমা দাঁড়ায় নিখুঁত পরিকল্পনা। আবার ব্যাখ্যায় আছে এরকম, আমি খুঁজতে গিয়ে যেটা পেয়েছি, যে এতই নিখুঁত, এই পরিকল্পনায় কোনো ঘাটতি থাকে না, ফেল হয় না, কমতি থাকে না, ব্যর্থ হয় না কখনো এই পরিকল্পনা। তাহলে শান্তির প্রশ্নে কি ওনার পরিকল্পনার মধ্যে আমরা কিন্তু একটা ব্যত্যয় দেখছি, যে কারণে ওখানে একটা প্রশ্ন জেগেছে যে ওখানে কি মেটিকুলাসের মধ্যে অন্য কোনো ক্যালকুলাস ঢুকে পড়েছে কিনা। প্রশ্ন হয়ে থাকছে, সরকারের দিক থেকে বা ওনার নিজের দিক থেকে কোনো জবাব কিন্তু আসেনি। আবার যেই ব্যবস্থা বা যে কাজকর্মগুলোর বিরুদ্ধে একসময় আমরা কথা বলতাম, অন্য নামে এগুলো কিন্তু এখনও আছে। রিফাত যেটা বলে ফেলেছে মব, তো মব শব্দটাও কিন্তু আজকে 7-8 মাস ধরে বেশি পরিচিত। এর আগ পর্যন্ত এই শব্দ খুব ছিল না, ভিন্ন ছিল। গণ, জন, এসব শব্দ ব্যবহার করে আপনি আমাকে মারলেন, বলে দিলেন গণধোলাই, জনতার পিটুনি, শব্দগুলো। কে যে জন আর কে যে গণ, ওটা বুঝে নিতে হয়। কিন্তু দেখাও যায় না, ছোঁয়াও যায় না। যার শক্তি বেশি সে সেটা ইম্পোজ করতে পারে। তো এখন আমরা এবার মূল আলোচনায় যদি আসি, আপনার অনুষ্ঠানের নাম 21 রাত হলেও দিনপঞ্জিতে আমরা কিন্তু জুলাইতে পড়ে গেছি। একটা জুলাই শেষে আরেকটা জুলাই চলে এসেছে। স্বাভাবিকভাবেই যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের অপছন্দ করেছে বা দৃশ্যতা অপছন্দ করেছে, আপনি মনে করে দেখুন 24-এর এই সময়টাতে নেপথ্যে কিন্তু তাদের জন্য দোয়াও করেছে যে দরকার আছে, পরিবর্তন দরকার আছে। তো তারা আবার যে আদরে স্নেহে যে ভলিউমে উঠেছিল, খুব দ্রুত, 1 বছরও হয়নি, এই সময়ের মধ্যে তাদের কিন্তু জনপ্রিয়তা বলেন, আদর বলেন, গ্রহণযোগ্যতা বলেন, ওটার ক্রমেই অবনতি। তারা স্বীকার করুক আর না করুক, কিন্তু চোখ কান খোলা রাখলে রিফাতরা অবশ্যই বুঝবেন। আপনাদেরকে যখন যারা সাহায্য করেছে, আমরা মা শব্দটা ব্যবহার করেছি, আসলে মা পর্যন্ত থাকেনি, খালা, জেঠি, বোন সবাই কিন্তু একাকার হয়ে গিয়েছিল। একদম গণ শব্দটা তখন কিন্তু খুবই প্রযোজ্য ছিল, যে গণ আন্দোলন বলতে যেটা বোঝায় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, শিক্ষক, সাংবাদিক, গার্মেন্টস শ্রমিক, একটা পর্যায়ে কিন্তু সেনাবাহিনী পর্যন্ত, সেনাবাহিনীও আর সেনা থাকেনি, জনগণ হয়ে গেছে। এই যে একটা ঐতিহাসিক অর্জন, তো সেটা ধরে রাখার প্রথমত দায়িত্ব আপনাদের। তো আপনি যখন বলছেন যে দায় সবাইকে নিতে হবে, না, দায় সবাই নেবে না, ক্রেডিট সবাই নেয়। কে আগুয়ান ছিল, কে পেছনে ছিল, কে পেছনে থাকলেও স্লোগানটা জোরে দিয়েছে, অথবা কে ডানে বামে থেকেছে, ফ্রন্ট লাইনে না থাকলেও ঘেরাও ভালো করেছে, এরকম একটা ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় হয়।
ওই ক্ষেত্রে দায় আপনাদের নিতে হবে বেশি। আর ক্রেডিটের প্রশ্ন আমি আসলে কিন্তু তখন দায়টা শুরুতে নিয়েছিলাম যে আমরা আমাদের দায়কে অস্বীকার করছি। হ্যাঁ, দায় নেওয়ার মানসিকতা আমাদের রয়েছে। হ্যাঁ, দায় অস্বীকার স্বীকার করছেন না, করছে, জি। হ্যাঁ অবশ্যই স্বীকার করছেন, কিন্তু দেখেন কতগুলো ঘটনা এগুলো কিন্তু কষ্ট দেয়। স্নেহের জায়গা থেকে আপনারা ছুটে যাচ্ছেন। আপনাদের যে জুলাই স্পিরিট, ওখানে কিন্তু কোথাও এই কথা ছিল না যে আমি বিকাশে ভালো খাবো বা আমি ক্যাশ খাবো অথবা আমি নগদ খাবো অথবা আমি চাঁদা খাবো, এটা জুলাইয়ের স্পিরিটে কোথাও ছিল না। বরং আপনাদের স্পিরিট ছিল এগুলোর বিরুদ্ধে। দেখা গেল আপনারা যারা আন্দোলনে ছিলেন তাদের প্রতি নানান কারণেই তো আদর জন্মেছে, স্নেহ জন্মেছে। প্রথমত মেধাবী, দ্বিতীয়ত মোহনাই, তৃতীয়ত নিরস্ত্র। এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু সময়ের ব্যবধানে দেখা গেল যে না, আপনাদের কাছে তো আসলে অস্ত্রের কায় কারবার ছিল, অথবা এখন আছে, কারো কারো লাইসেন্সও আছে উপদেষ্টাদের। দুঃখজনক ঘটনা। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন বাংলাদেশের উপদেষ্টারা তাদের সিকিউরিটির জন্য লাইসেন্স নিতে পারবেন না যারা মন্ত্রী পর্যায়ে আমি রয়েছে? শেষ করি, আশা করি আপনার সহযোগিতা হবে। তাদের নিরাপত্তা তো গোটা দেশের মানুষ দেবে, আপনারা তো আদরের। তো বিশেষ করে 3 জন উপদেষ্টা কিন্তু একটা দৃষ্টান্ত তৈরি করতে পারতেন। এটা সবাই পায় না এই সুযোগ। 71-এও কিন্তু এই সুযোগ সবাই হয়নি। আপনাদের মতো বয়সী যারা ছিলেন 25, 26, 27 বছরের, আসম আব্দুর রব বা তোফায়েল আহমেদ, এই মাপের যারা ছিলেন, নূর আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, তাদেরকে কিন্তু এই সুযোগটা দেয়া হয়নি। আপনারা কিন্তু এই সুযোগটা পেয়েছেন। 3 জন উপদেষ্টা, এখনো 2 জন আছেন। তারা ইচ্ছা করলে নিজস্ব পরিমণ্ডলে, নিজস্ব মিনিস্ট্রিতেই এমন এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন যে আপনাদের রাজনৈতিক যে পুঁজি, যেটা ইনভেস্ট, যেটা সেটা আরও রিচ হতো। কিন্তু দেখা গেল অল্প সময়ের মধ্যে আপনাদের পিয়ন বা এপিএসরাও শত কোটি, হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। আপনাদের বাবাদেরও ট্রেড লাইসেন্স হয়ে যায়। এটা কিন্তু খুবই দুঃখজনক। আগেরই ধারাবাহিকতা চলছে। যেখানে আগের শেখ হাসিনা, আগের প্রধানমন্ত্রী, তিনি বলতেন ওনার পিয়ন 400 কোটি টাকা চুরি করেছে, তো সেটা করেছে 15 বছর 7 মাসে। আর আপনাদের এপিএসরা 6-7 মাসেই শত শত কোটি টাকার মালিক হয়ে গেল। তাহলে মানুষ বন্দোবস্ত বলতে কি বুঝলো? আগেরটাই তো বহাল রাখলেন, কিন্তু বলছেন নতুন বন্দোবস্ত। এই গেল একটা দিক, অর্থনৈতিক দিকটা। অস্ত্রের কথা একটু এসে গেল। আবার আপনারা নিজেরা কি কথা বলেন আপনারা খুব খেয়াল করেন না। আপনারা নারী সহকর্মীর সাথে কি কথা বলেন, কতটুকু বলতে পারেন, সেটা আপনাদেরও সতর্ক থাকা দরকার আছে বা ছিল। অথবা আপনারা ওই চরিত্রের বা ওই বৈশিষ্ট্যের, এটা কিন্তু কেউ ধারণা করেনি। যে কারণে যারে আদর বেশি করে, সোহাগ বেশি করে, তার প্রতি কিন্তু অভিমানও জন্মে বেশি। বদদোয়া দিতেও কিন্তু সময় লাগে না, কলিজা ফাটা আর্তনাদ আসে। কারণ আপনি শুধু এক মায়ের সন্তান না, আপনি অনেক মায়ের সব সন্তান। মানুষের। তো ওই ক্ষেত্রে আপনাদের প্রতি যে প্রত্যাশাটা ছিল, দেখা গেল আপনারা এমন এমন কাজ নিয়ে নেমে পড়লেন, কখন কার দিকে ক্যাবলা করেন, কখন কাকে টার্গেট করেন, এটা কিন্তু খুব একটা আপনাদেরকে প্লাস করেনি, বরং মাইনাস করেছে। আবার ক্ষেত্রবিশেষে একটা পর্যায়ে এখন প্রধান উপদেষ্টাকেও আপনারা বিপদে ফেলে দিচ্ছেন মাঝে মধ্যে। গতকালও আপনারা যেটা বলেছেন, সেটা 15-16 দিন আগে বিএনপির একজন নেতা এরকম বলাতে আমরা কিন্তু সমালোচনা করেছি, যে তিনি বলেছিলেন এই সরকার যদি নির্বাচন দিতে দেরি করে আমরাই শিডিউল ঘোষণা করে দেব। সমালোচিত হয়েছে কথাটা। আপনারা ওইটা রিপিট করলেন গতকালকে, যে এই সরকার যদি ঘোষণা না দেয়, জুলাই ঘোষণা, আপনারাই ঘোষণা করে দেবেন। অর্থাৎ গুণগত তফাৎ কিন্তু আসলো না। এতে করে আপনারা হতাশ করলেন মানুষকে, চরম হতাশ করলেন। আবার নিজেরা কিন্তু অনিরাপদ হয়ে গেলেন। আপনাদেরকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হচ্ছে নানান সূচকে, নানান মাত্রায়। যেখানে আপনাদের পরিচয়টা ছিল তখন শিক্ষার্থী, এই শব্দটা খুব ব্যবহার হতো, কিন্তু 5 আগস্টের পরে শিক্ষা বিষয়ে আপনাদের কোনো ক্রিয়াকর্ম আমরা দেখিনি। একজন উপদেষ্টার শিক্ষার একটু ছোঁয়া লেগেছে, উনি নকল করে পরীক্ষা দিতে গেছেন কোথায়, সম্ভবত সেটা আসিফ মাহমুদের। আপনি ভালো জানেন, এটার প্রমাণ আপনি নিয়ে আসবেন, আমি বলবো। তো আসবে কেন? আপনার কাছ থেকে তো আমি আশা করি না। না, আমি এটার প্রমাণ দেখিনি বা এই সম্পর্কে কিছু জানি না, আমি আপনার থেকে শুনলাম। এবং যে ওই যে দুর্নীতির কথাগুলো বলেছেন এখন পর্যন্ত, না আমাকে একটু সময় নিচ্ছি। আপনি যে এত দুর্নীতির কথা বললেন, একটা দুর্নীতির ঘটনা কিন্তু প্রমাণ দেখিনি। অভিযোগ তো আমি যদি বলি যে আজকে মোস্তফা কামাল ভাই, আমি তো আপনারা যাওয়ার সময় দেখেছি যে আপনার পকেট থেকে এখানের ভিতরে থেকে গেলেন আপনি। না, আপনি তো এই কথা বলতেছেন যে অভিযোগ দেওয়া যায়, তো এমন তো আওয়ামী লীগের আমল সব অভিযোগ তারা দুদিন পরে এসে বলবে যে এগুলো তো অভিযোগ। আওয়ামী লীগ জুলাই যারা ফ্রন্টলাইনার যোদ্ধা তাদেরকে হলো গিয়ে নানাভাবে অভিযুক্ত করেছে। এখন বিএনপি সহ, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলরাও তারাও এই কাজটা করছে রাজনৈতিক প্রেক্ষাপটে। কোনো অভিযোগে যখন প্রমাণ নেই, দ্যাট মিনস আওয়ামী লীগের যে চিন্তাধারা, আওয়ামী লীগের যে বয়ান, আওয়ামী লীগের যে ন্যারেটিভ, আপনারা তার বাইরে বেরোতে পারছেন না। কারণ এদেরকে যদি হলো গিয়ে রাজনৈতিকভাবে ক্ষতিসাধন
করা যায়, এদেরকে যদি রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়া যায়, তাহলে হলো গিয়ে এখানের ভিতরে হলো গিয়ে অন্যান্য সেটাই রাজনৈতিক দল স্বাভাবিক। লাভবান হবে। অভিযোগ না, আমি আর যদি এটাকে থাকার বিষয় আছে। আমি অভিযোগের আমি বিষয়ে করছি ওইটা। মোস্তফা কামাল ভাই আপনি যেটা বলবেন, আমাকে আমি 10 সেকেন্ড নিচ্ছি, সেটা হলো গিয়ে অভিযোগ যে কেউ দিতে পারে, আপনি যখন পর্যন্ত প্রমাণ না করতে পারেন তখন সেটাকে বলা হলো এটা পুরনো বন্দোবস্ত। আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারবে না। অভিযোগে উঠতে পারবে না। অভিযোগ তো যে না, কেউ দিতে পারে, অবশ্যই উঠবে, কিন্তু অভিযোগ যেন যে না কেউ দিতে ওঠে। পারে। অভিযোগ তো হাসিনা থাকার বিষয় আমাদের আছে। বিরুদ্ধে অভিযোগ আজকে নতুন দিচ্ছে না, সেই অভিযোগের তাল ধরেই আমরা দেখতে পেয়েছিলাম যে মেয়র ইশতাক সাহেব হলো গিয়ে একটা আওয়ামী লীগের কোন একটি নেতার, আমি আপনাকে একটু পরে, আমার ঠিক এক্সাক্ট জিনিসটা মনে নেই, আওয়ামী লীগের না ছাত্রলীগের কোন একটা নেতার একটা কথা বলেছিলেন, তার প্রেক্ষাপটে হলো গিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছেন। পরবর্তী সেটা ফ্যাক্ট চেকিং এ দেখা গেছে যে আওয়ামী লীগের একটা স্ট্যাটাস দিয়েছিল, সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করে একটা কথা বলে ফেলেছেন। অভিযোগ উঠতে পারে, কিন্তু অভিযোগের ভিত্তি কোথায়? অভিযোগের ভিত্তি ছাড়া আপনি ব্যাখ্যা থাকতে হবে।